back with new another video Bengali to English translation practice. আজকে আমি আপনাদেরকে এখানে যে ট্রান্সলেশনের বিষয়টা তুলে ধরছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং সুন্দর সুন্দর কথাগুলোকে কিভাবে যদি পেঁচিয়ে গুছিয়ে কথা থাকে সেগুলোকে কিভাবে ট্রান্সলেশন করবেন, all the things I have shown you here in this video. মনে রাখবেন এই ট্রান্সলেশনের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনার রিডিং প্র্যাকটিস হবে না, শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিস হবে না, শুধু ভোকাবুলারি শিখবেন না, অল টাইপস অফ ভোকাবুলারি যেগুলো বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে কনজাংশনের ব্যবহার, লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার, prepositionের ব্যবহার, all the things you are getting here together. So if you can practice in this way in a month, you will get your result that your English has improved. So আপনার ইংরেজিকে যদি ইমপ্রুভ করতে চান তাহলে আমি প্রত্যেকদিন আপনাদেরকে এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলোতে আপনাকে কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলোকে অবশ্যই আপনারা আনসার দিবেন। যদি ভুল হয় আমি আপনাকে সরাসরি সেটার আনসার করে দিব কমেন্টের মাধ্যমে। সো গাইস, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সবাই লক্ষ্য করেন এখানে লেখা আছে সুখ দুঃখ মিলিয়ে জীবন। জীবন আনন্দময় যদি আপনি তার সর্বোত্তম ব্যবহার করতে পারেন। আমাদের জীবনে প্রত্যেকটা দিনই হচ্ছে একটা নতুন দিন এবং নতুন একটা সুযোগ, যেটা অন্য কেউ নাও পেতে পারে। যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী কারণে, তার অনেক কারণ রয়েছে যা আপনি কখনোই চিন্তা করেন নাই অথবা করতে পারবেন না। জীবনের এই যাত্রায় এখন আপনি একটি উল্লেখযোগ্য পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং ওই পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে তাল মিলাতে আপনাকে আপনার ব্রেনের সর্বোত্তম ব্যবহার করতে হবে, যা আপনাকে মহান সৃষ্টিকর্তা আপনাকে উপহার দিয়েছে। মনে রাখবেন, আমরা সবাই আমাদের নিজেদের কর্মের ফল আমরা নিজেদের কর্মফল ভোগ করি অথবা ভোগ করতে হয়। আমি এখানে একটু ঠিক করে নেই, বুক করি অথবা বুক করতে হয় এবং অনুশোচনা করতে হয়, কিন্তু অকারণে আমরা দোষারোপ করি সৃষ্টিকর্তাকে। তাহলে এই ধরনের বড় বড় বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করবেন, এইটা আমাদের প্রথম প্রশ্ন থাকে। মনে রাখবেন, আপনারা যে ধরনের বই থেকে রুল পড়েন যে প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি, এরপর ভার্ব, আসলে at the time of talking এবং translating long sentences you will never be able to think about the grammar structure. সো আপনাকে কিভাবে এটাকে সহজ করে ইংরেজি ট্রান্সলেশন করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। যে আমি আলাদা রুল দিলাম, এরপর আপনাকে প্র্যাকটিস দেখালাম, এরপর এখানে না, প্রত্যেকটা জিনিস আমি এখানে প্র্যাকটিস করব। আমার সাথে শুধু 30 দিন আপনি 30টা বিষয় নিয়ে এইভাবে দেখতে থাকেন। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ওয়াজ উৎসার যদি এভাবে লেখেন, সবাই লক্ষ্য করবেন, এইভাবে যদি লেখেন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ছোট হাতের বড় হাতের ড্যাশ নোট এফেক্ট, সাথে শুধু ওয়াদ উচ্চার বাই ওয়াদ উচ্চার, যেভাবে লেখেন এইটা লিখে ইউটিউবে সার্চ দেন। এছাড়াও যে কোনো কিছু লিখে যদি আপনারা সার্চ দেন, স্পোকেন ইংলিশ ওয়াদ উচ্চার, এরপরে ওয়ার্ড মিনিং ওয়াদ উচ্চার অথবা সেন্টেন্স কনস্ট্রাকশন ওয়াদ উচ্চার, হোয়াটএভার ক্যান কুড ওয়াদ উচ্চার, এইভাবে লিখে সার্চ দিতে হবে। তো আমরা শুরু করলাম। সবাই লক্ষ্য করেন, প্রথমে সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। তাহলে এই কথাটাকে যদি ইংরেজি করতে চান, সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, মিলে মানে কি কম্বিনেশন, জীবন মানে লাইফ। তাহলে সুখ দুঃখ কি আমি লাইফ সাবজেক্ট দিব? সুখ দুঃখ হচ্ছে কম্বিনেশন অফ লাইফ, জীবনের কম্বিনেশন। এখন এইটাকে যদি আপনি করেন তাহলে সাবজেক্ট দিবেন আগে, এটা যদি শেষ হয়ে থাকে এটাকে সাবজেক্ট দিতে পারবেন। আপনার প্রথমে আমরা লিখলো সাবজেক্ট দিলাম লাইফ। এখন দেখেন শুধু মিলিয়ে জীবন, এখানে কোনো কাজ নাই, কাজ না থাকলে অ্যামিজার, কাজ নাই কি রুল ব্যবহার করবেন, কাজ নাই অ্যামিজার, সুতরাং লাইফের সাথে আপনাকে ব্যবহার করতে হবে লাইফ ইজ। এখন মিলিয়েই তার মানে হচ্ছে কম্বিনেশন, লাইফ ইজ মিলিয়েই জীবন, তাহলে দ্য কম্বিনেশন অফ, তাহলে লাইফ হচ্ছে সুখ দুঃখের কম্বিনেশন, যেটা মিলিয়েই জীবন, যেভাবে বলেন দ্য কম্বিনেশন অফ কিসের, সুখ এবং দুঃখ। তাহলে সুখ ইংরেজি হচ্ছে জয়, হ্যাপিনেস যেটা লেখেন, এন্ড সরোস অর্থ হচ্ছে দুঃখ। তাহলে এখন লক্ষ্য করেন সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, আমি প্রথম সাবজেক্ট দিচ্ছি জীবন, সবার শেষে যেটা আছে এটাকে। এখন আপনি যদি না এইভাবে আপনি করবেন না, আপনি এইটাকে সাবজেক্ট নেবেন, সেটা আপনি নিতে পারবেন। দ্য কম্বিনেশন অফ জয়স এন্ড সরোস ইজ লাইফ বা ইজ কলড লাইফ,
যে দুইটা সংমিশ্রণই হচ্ছে জীবন। এখন আপনি এটাকেও সাবজেক্ট, যেটা আমি দাগ দিয়ে রাখছি, এটাকেও সাবজেক্ট বানাতে পারবেন, অথবা লাইফ এটাকেও সাবজেক্ট। দ্যাট টোটালি ডিপেন্ডস আপন ইউ। তবে এখানে মনে রাখতে হবে যে রুলটা, যে আমি প্রথমেই একটা বাক্য দেখে আমাকে বুঝতে হবে এখানে সাহায্যকারী বাক্য কোনটা ইউজ করতে হবে। তো কিভাবে বুঝবেন? প্রথমে কাজ লক্ষ্য করতে হবে, কাজ নাই সেই ক্ষেত্রে আপনারা এম ইজ আর ইউজ করবেন। তো প্রত্যেকটা আমি এভাবে দেখাবো, আপনারা একটু লক্ষ্য করতে থাকেন কাইন্ডলি। পরবর্তী বাক্যটা লক্ষ্য করেন, জীবন আনন্দময় যদি আপনি তার সর্বোত্তম ব্যবহার করতে পারেন। তাহলে জীবন আনন্দময়, এইটা প্রথম একটা বাক্য। তাহলে আমাকে দেখেন, প্রথম সাবজেক্ট নিলাম জীবন কি আনন্দময়, জীবন, সেই ক্ষেত্রে আমি নিলাম লাইফ ইজ, কাজ না এখানে, এই জন্য আপনাকে বলবো লাইফ ইজ জয়ফুল, লাইফ ইজ জয়ফুল যদি, তাহলে যদি আমি এখানে নিলাম, এই দেখেন এইটা হচ্ছে কনজাংশন, কনজাংশন বাক্যটাকে একসাথে করলাম। এখন প্রত্যেকটা দেখেন, আপনি তার সর্বোত্তম ব্যবহার করতে পারেন, যদি পারেন তাহলে আপনি পারেন, ইউ ক্যান। এখন সর্বোত্তম ব্যবহার, ইফ ইউ ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, ইফ ইউ ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, যদি তার সর্বোত্তম, তার বলতে এখানে ইটটা বোঝানো হয়েছে, ইফ ইউ ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, আপনি যদি এটা সর্বোত্তম ব্যবহার করতে পারেন তাহলে জীবন আনন্দময়। এর পরবর্তীতে লক্ষ্য করেন, আমাদের জীবনে প্রত্যেকটা দিনেই হচ্ছে একটা নতুন দিন এবং নতুন সুযোগ, যেটা অন্য কেউ নাও পেতে পারে। তাহলে আমাদের জীবনে, আমি কিন্তু সাবজেক্ট চিন্তা করবো না, প্রথম যে অংশটা আছে, আমাদের জীবন হচ্ছে আওয়ার লাইফ, আমাদের জীবনে, এটা আমরা লিখবো ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্রত্যেকটা দিন হচ্ছে একটা নতুন, হচ্ছে এটা হচ্ছে আমি যাতে আমাদের সাহায্যকারী বার হচ্ছে হয় এরকম যদি থাকে, তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা দিনই হচ্ছে, প্রত্যেকটা দিনটাকে আমি সাবজেক্ট করবো, এর আগে একটা কমা দিব। যখনই একটা আগে কোনো কিছু লিখবেন, তখন ইচ্ছা করলে আপনি সাবজেক্টের আগে একটা কমা বসিয়ে নিতে পারবেন। ইন আওয়ার লাইফ, প্রত্যেকটা দিন হচ্ছে একটা নতুন দিন, তাহলে প্রত্যেক দিন, এভরি ডে হচ্ছে ইজ একটা এ নতুন নিউ ডে, এবং একটা নতুন সুযোগ, এন্ড একটা এ নতুন নিউ সুযোগ, অপরচুনিটি, একটা নতুন সুযোগ যেটা অন্য কেউ, যেটা দ্যাট, তাহলে যেটা দেখেন এখানে কিন্তু যেটা আবার কনজাংশন দিয়ে বাক্য যুক্ত করছি, যেটা দ্যাট অন্য কেউ নাও পেতে পারে, নাও পেতে পারে, মে নট হ্যাভ, নাও পেতে পারে, আই মে নট হ্যাভ, আমি নাও পেতে পারি, অন্য কেউ নাও পেতে পারে, অন্য কেউ হচ্ছে আদার, মে নট, যেটা অন্য কেউ নাও পেতে পারে, এই সুযোগটা অন্য কেউ না পেতে পারে। তাহলে এখন আমাদের জীবনে ইন আওয়ার লাইফ, প্রত্যেকটা দিন, এভরিডে হচ্ছে ইজ এ নিউ ডে, একটা নতুন দিন, এন্ড নিউ অপরচুনিটি, এবং একটা নতুন সুযোগ, দ্যাট যেটা অন্য কেউ নাও পেতে পারে, যেটা আপনি পাইতেছেন সেটা অন্য কেউ নাও পেতে পারে, আদার মে নট হ্যাভ। এরপর লক্ষ্য করেন, যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে, লক্ষ্য করবেন, যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে, তাহলে যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে, যে জীবনটা ইংরেজি কি নির্দিষ্ট, তাহলে দেখেন এখানে আমি লিখতে পারবো দ্য লাইফ হুইচ, এভাবে লিখতে পারবেন, অথবা দ্য লাইফ দ্যাট, এরপর আপনি লিখতে পারবেন ইউ হ্যাভ বিন গিভেন, যে জীবনটা আপনাকে, তাহলে যে জীবনটা দ্য লাইফ হুইচ বা দ্যাট ইউ হ্যাভ বিন গিভেন। এখন আমি ইচ্ছা করলে এই অংশটুকু আমি যদি নাও লিখি তাও সমস্যা নেই। লক্ষ্য করেন, দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন, যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু অন্য কোনো ট্রান্সলেশনের মতো না, এটা 100% শিখার জিনিস ভাই, এটা আপনি টাকা দিয়ে গিয়ে শিখতে পারবেন না, যেটা আমি এখানে আপনি ফ্রি আপনাদের জন্য কাজ করতেছি। দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন, যে জীবনটা আপনাকে, যে জীবনটা, তাহলে দ্য লাইফ, যে মানুষটা, দ্য ম্যান, যে বইগুলো, দ্য বুকস, তাহলে এভাবে কিন্তু দা দিয়ে বসিয়ে দিতে পারবেন। ইউ হ্যাভ বিন গিভেন দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী কারণে, তাহলে ইউ হ্যাভ বিন গিভেন ফর, কারণে, যেটা আপনি ফর দিয়ে বলতে পারবেন, ফর টেম্পোরারি রিজন। এখন বিকজ অফ টেম্পোরারি রিজন, বিকজ অফ কারণে বলা যেই কথা, আর ফর দিয়ে বলা উত্তর একই কথা। তো আপনি এভাবে দুইটাতে আপনি বিকজ অফ দিয়ে লিখতে পারবেন, বিকজ অফ টেম্পোরারি রিজন,
এটা বলতে পারবেন, অথবা ফর দিলেও সেখানে বাক্যের মধ্যে কারণ এই অর্থ ব্যবহার করবে। আপনি ইচ্ছা করলে বিকজ অফ দিয়ে লেখেন, আমার কোনো সমস্যা নাই, কিংবা কারো কোনো সমস্যা থাকবে না। ফর টেম্পোরারি রিজন, তাহলে দেখেন ফর টেম্পোরারি রিজন ক্ষণস্থায়ী কারণে, তার অনেক কারণ রয়েছে। তাহলে তার অনেক কারণ রয়েছে, লক্ষ্য করবেন তার দ্যাট হ্যাজ মেনি রিজন, দ্যাট হ্যাজ। এখন আপনি যদি এটাকে বইয়ের মতো করে লিখেন, দেখেন দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন ফর টেম্পোরারি রিজন। এখন আমি এখানে দ্যাট দিয়ে আলাদাভাবে সাবজেক্ট না বসিয়ে আমি এখানে ওই আগেরটাকে সাবজেক্ট বসে দ্য লাইফটাকে সাবজেক্ট ধরলাম। দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন ফর টেম্পোরারি রিজনস হ্যাজ মেনি রিজন, এটার অনেক কারণ রয়েছে। লক্ষ্য করেন আমি এটাকে নিচে দেখেন, তাহলে দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন ফর টেম্পোরারি রিজন, এই সবটাকে আমি কিন্তু সাবজেক্ট বানাইছি। কিভাবে সাবজেক্ট বানাইলাম সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। এখন দেখেন দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন ফর টেম্পোরারি রিজন হ্যাজ মেনি রিজনস। দ্য লাইফ ইউ হ্যাভ বিন গিভেন, যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে ফর টেম্পোরারি রিজন হ্যাজ মেনি রিজন, এটার অনেক কারণ রয়েছে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, যা আপনি চিন্তাও করতে পারবেন না। যা, এটা আমরা এখন আবার লিখলাম দ্যাট ইউ ক্যান ইমাজিন এভার, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না বা যে চিন্তাও করেন নাই। দ্যাট ইউ ক্যান ইমাজিন এভার, দ্যাট ইউ ক্যানট ইমাজিন এভার, ক্যান নট বসালে হবে, ক্যান বসালে এখানে একই অর্থই প্রকাশ করবে। তাহলে যে জীবনটা আপনাকে দেওয়া হয়েছে, এখানে যদি আমি আপনাদেরকে একটা বাক্য দেই, যে মানুষটা পাঁচ বছর যাবত ইংরেজি ফ্রি শিখাতে কঠোর পরিশ্রম করতেছে, তিনি হচ্ছেন দেখেন যে মানুষটা, এটা আপনি এভাবে বলতে পারেন দ্য ম্যান হু, আপনি হু না বসালে সমস্যা নাই। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 years টু টিচ ইংলিশ ফ্রি। বা এখানে দেখেন যে মানুষটা 5 বছর যাবত কঠোর পরিশ্রম করতেছে, যে মানুষটা, যখনই মানুষটাকে সাবজেক্ট বানিয়ে ফেলবেন দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, শিক্ষাতে কঠোর পরিশ্রম করছে, টু টিচ ইংলিশ ফ্রি, তিনি হচ্ছেন ওয়াদুদ, হি ইজ ওয়াদুদ স্যার। এখন হি ইজ না বসে আপনি কিন্তু এখানে বসে দিতে পারবেন ইজ ওয়াদুদ স্যার, তাহলে হিটা না বসালে কিন্তু চলবে। আপনারা জাস্ট লেখেন, পরবর্তীতে আমি এই ধরনের বাক্য আরো আপনাদেরকে দিব। পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করেন, জীবনের এই যাত্রায় এখন আপনি একটি উল্লেখযোগ্য পরিমাণ পরিস্থিতিতে, উল্লেখযোগ্য পরিমাণ চ্যালেঞ্জের পরিমাণ, মানে অনেক পরিমাণ, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন, মুখোমুখি হবেন বা হতে যাচ্ছেন। তাহলে হতে যাচ্ছেন আর হবেন, বাট দ্যাট ইজ নট শিওর। আপনি হতে যাচ্ছেন বা হবেন, সেটা গোয়িং টু দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি লক্ষ্য করেন এই জায়গায় জীবনের এই যাত্রায়, এখন আপনি ওই দূর থেকে গিয়ে সাবজেক্ট খুঁজে আনবেন, এরপরে যেখানে সাবজেক্টগুলো আপনি, এরপর আমি এটা লিখবো, এটা না। আপনার দেখেন আপনি সাবজেক্ট যেখানে আছে এর আগ পর্যন্ত আপনি লক্ষ্য করেন জীবনের এই যাত্রায়। এখন আপনি যদি ইংলিশ নিউজ পেপার যদি ফলো করেন, হোয়ার ইজ দ্য সাবজেক্ট, হোয়ার ইজ দ্য অক্সিলারি ভার্ব, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য জার্নি অফ রাইটিং নিউজ পেপার, থিঙ্কিং দ্য মিনিংস, মিনিংস চিন্তা করে আপনাকে অর্থ লিখতে হবে। তাহলে দেখেন জীবনের এই যাত্রায়, তাহলে এখন আমি এটা আগে লিখলাম সময়কে, নাও ইন দ্য জার্নি অফ লাইফ, জীবনের এই যাত্রায় আপনি একটি উল্লেখযোগ্য পরিস্থিতি, উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বা আপনি হতে যাচ্ছেন, হবেন, বাট নট শিওর, সেটা কিন্তু আপনি ইউ আর গোয়িং টু ফেস দিয়ে বলতে পারবেন। ইউ আর গোয়িং টু ফেস, আপনি সম্মুখীন হতে যাচ্ছেন একটা উল্লেখযোগ্য, এ সিগনিফিক্যান্ট পরিস্থিতির, তাহলে সার্কামস্ট্যান্সেস, এবং উল্লেখযোগ্য পরিমাণ চ্যালেঞ্জের, তাহলে উল্লেখযোগ্য পরিমাণ আগে লিখছেন চ্যালেঞ্জেস।
তাহলে দেখেন, নাও ইন দ্য জার্নি অফ লাইফ, জীবনের এই যাত্রা, ইউ আর গোয়িং টু ফেস এ সিগনিফিকেন্ট সার্কামস্টেন্সেস অ্যান্ড চ্যালেঞ্জেস। আপনি সম্মুখীন হতে যাচ্ছেন বা সম্মুখীন হবেন, বাট দ্যাট ইজ নট শিওর। এই ক্ষেত্রে আপনারা ইউ উইল ফেস না বলে ইউ আর গোয়িং টু ফেস বললে তার বেশি সুন্দর হবে। নেক্সট ওয়ান, পরবর্তী লক্ষ্য করেন, ওই পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে তাল মিলাতে। তাহলে ওই পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে তাল মিলাতে, সুতরাং তাল মিলানো এটা একটা কি কিপ পেস, অর্থাৎ তাল মিলানো, টু কিপ পেস, তাল মিলাতে। তাহলে আপনাকে দেখেন, এখন ওই পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে মিলাতে আপনাকে আপনার ব্রেনের সর্বোত্তম ব্যবহার করতে হবে, যা আপনাকে মহান সৃষ্টিকর্তা উপহার দিয়েছে। এখন এই বড় বাক্যটাকে বললে কোনটা সাবজেক্ট, কোনটা আগে নিব, এই চিন্তা আপনাকে করতে হবে। আপনি প্রথম থেকে আপনি অংশটুকু ভাগ করে নেবেন, ওই পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে তাল মিলাতে। ওই যে আমি আপনাকে রুল দিয়েছিলাম, তে থাকলে টু হয়, এই অংশটুকু আপনি আগে ইংরেজি করার চেষ্টা করেন। তাহলে লক্ষ্য করেন, শেষ যদি এরকম সাবজেক্টের আগে যে এক্সট্রা অংশ থাকবো, এটাকে ইংরেজি করতে হলে আপনাকে উল্টা দিকে ইংরেজি, তাহলে তাল মিলাতে, তাল মিলাতে টু কিপ পেস, তাল মিলানো। এখন আপনি এটাকে সুন্দর ভাষায় যদি বলতে চান, তাহলে এটা বলতে পারবেন টু কাম আপ, তাল মিলাতে বা কুলিয়ে উঠতে, দুটোই ব্যবহার করতে পারবেন। টু কাম আপ with those, ওই উপরের পরিস্থিতিগুলোতে, with those circumstances and challenges, তাহলে ওইগুলোর সাথে কুলিয়ে ওঠা, আপনি পেরে ওঠা, অথবা তাল মিলাতে কথা একটাই, to come up with those circumstances। এবং এই to come up দেখবেন most of the times used by the native speakers. So this is most important phrase, to come up with those circumstances and challenges। তাল মিলাতে আপনাকে আপনার ব্রেনের, এই যে দেখেন আপনাকে পাইছেন, এই আপনাকে যখন আপনি ইউজ করবেন ইউ, তখনই আপনাকে চিন্তা করতে হবে আমাকে ভার্ব নিতে হবে। তাহলে লক্ষ্য করবেন, ইউ, আপনাকে আপনার ব্রেনের সর্বোত্তম ব্যবহার করতে হবে। তে হবে থাকলে উইল হ্যাভ টু অথবা হ্যাভ টু, এস টু, দুইটা রাইট। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা নিয়ে আমি একটা আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো, আপনাদের লাগলে আপনারা বুঝতে, হ্যাভ টু, উইল হ্যাভ টু, ডিফারেন্সটা কি। তাহলে ইউ হ্যাভ টু ইউজ, অথবা আপনি এটাকে বলতে পারবেন উইল হ্যাভ টু ইউজ, ব্যবহার করতে হবে ইউর ব্রেন, আপনার ব্রেনকে ব্যবহার করতে হবে, যা আপনাকে মহান সৃষ্টিকর্তা উপহার দিয়েছে। আপনাকে দুইবার হয়ে গেছে, এটা দরকার নাই, যা আপনাকে উপহার দিয়েছে। তাহলে এটা কি লিখবেন, যা হচ্ছে দ্যাট, দ্যাটটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আরেকটা বাক্যকে যুক্ত করে লাগে। দ্যাট ইউ গট, যেটা উপহার দিয়েছে সৃষ্টিকর্তা, তাহলে এটাকে এভাবে বলতে পারবেন, ইউ গট গিফটেড ফ্রম দা, বড় হাতে দিতে হবে, অলমাইটি, আমাদের সৃষ্টিকর্তা, যার যেই সৃষ্টিকর্তা আছে যেই ধর্মের, সেটাকে আপনারা বুঝে নেন, এই জন্য অলমাইটি লিখলাম। তাহলে দেখেন, আপনার ব্রেনের সর্বোত্তম ব্যবহার করতে যা মহান সৃষ্টিকর্তা আপনাকে উপহার দিয়েছে, তাহলে এইটাকে কিভাবে বলবেন, হোয়াট ইউ গট গিফটেড বা দ্যাট ইউ গট গিফটেড ফ্রম দ্য অলমাইটি। এখন এই যে একটা দেখলেন, এই বাক্যটাকে দেখে আপনাদেরকে এরকম ভাবে বাক্য তৈরি করার চিন্তা করতে হবে। পরবর্তী লক্ষণে মনে রাখবেন, আমরা সবাই যদি আমাদের নিজেদের কর্মের ফল ভোগ করি বা ভোগ করতে হয়, তাহলে আমাদেরকে নিজেদের কর্মফল ভোগ করতে হয় এবং অনুশোচনা করতে হয়, কিন্তু অকারণে আমরা সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। তাহলে লক্ষ্য করেন, মনে রাখবেন হচ্ছে মাইন্ড ইট, অথবা আপনি এটাকে লিখতে পারেন, ইউ শুড রিমেম্বার, আমরা সবাই আমাদের নিজেদের কর্মের ফল আমাদেরকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হয়। তাহলে আমাদেরকে ভোগ করতে হয়, আমরা লিখব উই হ্যাভ টু সাফার ফর আওয়ার ওন ডিডস, আমাদের কর্মকাণ্ডের, উই হ্যাভ টু সাফার ফর আওয়ার ওন ডিডস, আমাদেরকে করতে হয়, অ্যান্ড রিপেন্ট ফর দ্যাট, ওইটার জন্য আমাদেরকে অনুশোচনা করতে হয়। কিন্তু বাট অকারণে আমরা দোষারোপ করি আমাদের সৃষ্টিকর্তাকে। তাহলে অকারণে বাট
ফর নাথিং এটা আপনি আগেও লিখতে পারবেন, ইচ্ছা করলে আপনি আগে সাবজেক্ট বসিয়ে পরে, বাট ফর নাথিং এখানে লিখে একটা কমা দিয়ে দেন। আমরা দোষারোপ করি, দোষারোপ করা হচ্ছে বাই ব্লেম, উই ব্লেম, তাহলে উই ব্লেম আওয়ার অলমাইটি, উই ব্লেম আল্লাহ বা উই ব্লেম গড, যেটা বলেন উই ব্লেম আওয়ার অলমাইটি। এখন আপনি ইচ্ছা করলে যদি এটা না যে না আমার এখানে ভালো লাগতেছে না, তো আপনি এটাকে এখান থেকে কমাটা উঠায় নিয়ে যাবেন গা, আপনি এরপরে but we blame এটা ছোট হাতের হয়ে যাবে, but we blame our almighty for nothing। তাহলে লক্ষ্য করেন যে আমরা এখানে বিভিন্ন বাক্যকে যে ট্রান্সলেশন করলাম এগুলো কিন্তু আমরা মুখস্থ করে ট্রান্সলেশন করি নাই, ইনস্ট্যান্ট আমি এখানে বসে আপনাদেরকে দেখাইছি, যেন আপনারাও সেম এইভাবে চেষ্টা করেন। অবশ্যই আমাকে ভিডিওটাতে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কিরকম লাগছে, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাকে জানাবেন, আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দেবো। সো গাইস, ভালো থাকবেন, আবারও প্রশ্ন নিয়ে হাজির হব, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেজন্য আপনারা প্রত্যেক দিন সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে হেল্প করেন, as if I can make identity all over the world as Bengali to English teacher. সো ভালো থাকবেন।